Hello guys, this is Sabir from Rani Bright Academy. Today we are going to discuss about present indefinite tense. आज আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্বন্ধে আলোচনা করব। টেন্সের প্রথম ক্লাসে টেন্সের ইন্ট্রোডাকশন সম্বন্ধে খুব সুন্দরভাবে আলোচনা করেছিলাম। তোমরা যদি সেই ভিডিওটা দেখে না থাকো তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেই লিংক থেকে তোমরা ভিডিওটা দেখে নাও, তাহলে আজকের ক্লাসটা তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। আজকে আমাদের টপিক হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স স্পোকেন ইংলিশ কিংবা গ্রামারে একটা গুরুত্বপূর্ণ রুলস, তাই আমরা ক্লাসটাকে স্টেপ বাই স্টেপ আলোচনা করার চেষ্টা করেছি। তো আমাদের ক্লাসের প্রথম স্টেপে আমরা আলোচনা করব হোয়াট ডু উই মিন বাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে আমরা কি বুঝি বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে আমাদের কি বোঝায় বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে, কনসেপ্টটা কি, ধারণাটা কি, সেটা আমরা স্টেপ 1 এ আলোচনা করব। স্টেপ 2 এ আলোচনা করব হোয়ার ডু উই ইউজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কোথায় কোথায় ব্যবহার করি। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স স্পোকেন ইংলিশ কিংবা গ্রামারে সবচাইতে বেশি ব্যবহৃত হয়। আর স্পোকেন ইংলিশে যে তিনটা রুলস বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্স। এই তিনটা টেন্স আমাদের খুবই বেশি ব্যবহৃত হয় স্পোকেন ইংলিশ আর গ্রামারে। তাহলে আমাদের এই স্পোকেন ইংলিশের জন্য আর গ্রামারের জন্য আমাদের এই ক্লাসটা বা প্রেজেন্ট ইনডিফিনিটের ব্যবহারটা আমরা খুব ভালোভাবে এবং ডিটেলসে আলোচনা করব স্টেপ 2 এ। এবং স্টেপ 3 তে আলোচনা করব হাউ টু আইডেন্টিফিকেশন অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইন বেঙ্গলি। বাংলাতে আমরা কীভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আইডেন্টিফিকেশন করব কিংবা কীভাবে আমরা চিহ্নিত করব। ধরো কোনো একটা বাক্য লেখা আছে, সেই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা আছে কি না সেটা আমরা বুঝতে শিখব স্টেপ 3 তে। এবং স্টেপ 4 এ আলোচনা করব হাউ টু আইডেন্টিফিকেশন অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইন ইংলিশ। ইংলিশে আমরা কীভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে বুঝতে পারবো বা আইডেন্টিফিকেশন করতে পারবো। এবং স্টেপ 5 এ আলোচনা করবো হাউ টু ক্রিয়েট দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কিভাবে আমরা গঠন করব বা সেই স্ট্রাকচারগুলো কিভাবে ব্যবহার করব। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা স্ট্রাকচার আমরা সকলেই জানি, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা এক্সটেনশন। এবার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস কিংবা আইএস যুক্ত করতে হয়। কিন্তু এখানে আরও দুটো রুলস রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, কিন্তু টোটাল তাহলে আমাদের রুলস হচ্ছে 3টে। এই 3টা রুলস আবার 4 ধরনের বাক্যে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। এই 4 ধরনের সেন্টেন্সে আমরা ইউজ করতে পারি এই রুলসগুলোকে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ আর ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স কাকে বলে। দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলতে আমরা যেগুলো কথা বা যেগুলো বাক্য আমরা খুব সাধারণভাবে বলি এবং যেখানে হ্যাঁ বাচকে কথা বলা হয়, যেখানে না এবং নয়ের ব্যবহার করা হয় না, এই ধরনের বাক্যগুলোকে বলা হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যেমন ধরো, তারা খেলছে, তারা পড়াশোনা করে, আমি ঘুরতে যাই, সে রান্না করে, এই ধরনের বাক্যগুলিকে বলা হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স কোনগুলো? দেখো, নেগেটিভ সেন্টেন্সগুলি হলো যেগুলো বাক্যে না এবং নয়ের ব্যবহার থাকবে। যেমন ধরো, সে খেলাধুলা করে না, আমরা পড়াশোনা করি না, তারা স্কুল যায় না, এই ধরনের বাক্যগুলি হচ্ছে তোমার নেগেটিভ সেন্টেন্স। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনগুলো? ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো হচ্ছে যেগুলো বাক্যে ইন্টারোগেটিভ। দেখো, ইন্টারোগেটিভ কথাটা মানেই হচ্ছে কোনো কিছু জিজ্ঞাসা করা। তো যে বাক্য কোনো কিছু জিজ্ঞাসা করা হয় কোনো বাক্যের মাধ্যমে, সেগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের জিজ্ঞাসা করা হয়, যেমন উদাহরণ দেখো, সে কি স্কুল যায়, আমরা কি খেলাধুলা করি, সে কি ভাত রান্না করে, এই ধরনের বাক্যগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স গুলো আবার ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সগুলো হচ্ছে যেখানে কি এবং নায়ের ব্যবহার থাকবে। কি ওর মানে জিজ্ঞাসা করবে, আবার না বাচকে বলবে। যেমন ধরো, সে কি স্কুল যায় না, আমরা কি পড়াশোনা করি না, সে কি ভাত রান্না করে না, এই ধরনের বাক্যগুলো বলা হয় ইন্টারোগেটিভ নেগেটিভ। তাহলে আমরা 4 ধরনের বাক্য পেলাম বা সেন্টেন্স পেলাম, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। এই 4 ধরনের সেন্টেন্স। তাহলে আমাদের যে 3টে রুলস রয়েছে, সেই 3টে রুলসকে আমরা কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ আর ইন্টারোগেটিভ থেকে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করব, সেটা আমরা স্টেপ 5 এ আলোচনা করব। স্টেপ 6 এ আলোচনা করব হাউ টু ইউজ হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্বে আমরা কিভাবে ইউজ করব, বা এখানে দেখো মেইনলি দুটো হেল্পিং ভার্বে ইউজ হয়, একটা হচ্ছে ডু এবং ডাজ। এই দুটো হেল্পিং ভার্বে ব্যবহার হয়। তাহলে কিভাবে আমরা ডু আর ডাজের ব্যবহারটাও হয় সেটা আমরা স্টেপ 6 এ আলোচনা করব। এবং স্টেপ 7 এ আলোচনা করব হাউ টু ইউজ স্পোকেন ইংলিশ। কিভাবে আমরা স্পোকেন ইংলিশে
এই রুলসগুলোর মাধ্যমে ব্যবহার করব, এই রুলসগুলো ব্যবহার করব বা এই রুলসগুলোর সাহায্যে কীভাবে প্র্যাকটিস করলে আমাদের স্পোকেন ইংলিশটা খুব সুন্দর হবে, কমিউনিকেশন স্কিলটা একদম বৃদ্ধি পাবে, সেটা সম্পর্কে আলোচনা করব স্টেপ 7-এ। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে আমাদের ক্লাসগুলো বোঝার চেষ্টা করি। তো স্টেপ 1-এ দেখো স্টেপ 1 দেখো, স্টেপ 1, হোয়াট ডু উই মিন বাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে আমরা কি বুঝি বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কনসেপ্টটা কী, ধারণাটা কী দেখি। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট যে শব্দটা রয়েছে, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট এই শব্দটাকে যদি আমরা একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি তাহলেই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রেজেন্ট মানে কি, দেখো প্রেজেন্ট শব্দটা প্রেজেন্ট যে শব্দটা রয়েছে এই শব্দটার সঙ্গে আমরা সকলেই পরিচিত। প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান। আর এই যে শব্দটা রয়েছে ইনডেফিনাইট, এই ইনডেফিনাইট শব্দটার সঙ্গে সকলেই পরিচিত না হলেও ডিফিনাইট শব্দটার সঙ্গে সকলেই পরিচিত। ডিফিনাইট মানে হচ্ছে নিশ্চিত, ডিফিনাইট মানে হচ্ছে নিশ্চিত, আর ইনডেফিনাইট মানে হচ্ছে অনিশ্চিত। তাহলে বর্তমানে এমন কিছু কাজ রয়েছে যেগুলো অনিশ্চিতভাবে ঘটে। যেমন ধরো অনিশ্চিতভাবে তুমি, অনিশ্চিত আবার কি, দেখো অনিশ্চিত মানে হচ্ছে যেগুলো তুমি জানো না কাজটা কখন শুরু হয়েছে আর কখন শেষ হবে, তুমি অনিশ্চিত রয়েছো, নিশ্চিত নয়, এই ধরনের কাজগুলিকে বলা হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখনও মানে ব্যাপারটা ক্লিয়ার হয়নি, দেখো উদাহরণের সাহায্যে দেখলে আর ব্যাপারটা আরেকটু সুন্দর হয়ে যাবে বা ক্লিয়ার হয়ে যাবে। দেখো দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। দেখো তো এখানে খেলে যে কাজটা হচ্ছে এই কাজটা কখন থেকে ঘটছে তুমি কি জানো, বা কখন শেষ হবে তুমি কি জানো, আমরা জানি না। তাহলে এই কাজটা হচ্ছে অনিশ্চিত কাজ, সেটা হচ্ছে আর বর্তমানে ঘটছে, এই জন্য এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, কখন থেকে খেলছে আর কখন শেষ হবে আমরা জানি না, অনিশ্চিত রয়েছি, যার কারণে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এইখানে দেখো হি রিডস বুক, সে বই পড়ে। এইখানে যে শব্দটা আছে রিডস, যে ভার্বটা রয়েছে এই ভার্বটা কখন থেকে শুরু হচ্ছে আর কাজটা কখন থেকে শুরু হচ্ছে আর কখন শেষ হবে আমরা জানি না। হি রিডস বুক, তারা বই পড়ে, কিন্তু এখানে বই পড়াটা কখন থেকে শুরু হচ্ছে বা কখন তিনি বই পড়া শেষ করবে আমরা জানি না। তাহলে এই জন্য এটা হচ্ছে অনিশ্চিত কাজ, আর অনিশ্চিত হলে সেটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। লাস্ট উদাহরণ দেখো, আই গো দিয়ার, আমি সেইখানে যাই, বা কখন থেকে যাই আর কখন থেকে যাই না বা কখন যাওয়া ছাড়বো আমরা জানি না, অনিশ্চিত রয়েছি, যার কারণে এই কাজটা হচ্ছে অনিশ্চিত কাজ, যেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আশা করি এবার ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে। এবার চলো আমরা স্টেপ 2 এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহারটা দেখি। তো স্টেপ 2 ব্যবহারটা দেখো, হোয়ার ডু ইউ ইউজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কোথায় কোথায় ব্যবহার করি। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স স্পোকেন ইংলিশ কিংবা গ্রামারে একটা গুরুত্বপূর্ণ রুলস, এটা আমাদের খুবই ব্যবহার হয় গ্রামারে বা স্পোকেন ইংলিশে, তার জন্য এই ব্যবহারটা খুব একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো 1 নম্বর ইউজ বা ব্যবহার, টু এক্সপ্রেস প্রেজেন্ট স্টেট, বর্তমান অবস্থা। বর্তমান অবস্থা বলতে তোমার মনের ভাব কেমন রয়েছে, বিশ্বাস, ইচ্ছা, আকাঙ্ক্ষা কেমন রয়েছে সেটা বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করি। যেমন দেখো আই অ্যাম হাংরি, এখানে আই অ্যাম হাংরি, এখানে দেখো আমি হয় ক্ষুধার্ত, এখানে বর্তমান অবস্থা বোঝাচ্ছে। হি ইজ বিজি, সে হয় ব্যস্ত, এটাও বর্তমান অবস্থা বোঝাচ্ছে। ডু ইউ লাইক কফি, দেখো তো এখানে তুমি কি কফি পছন্দ করো, এটাও কিন্তু বর্তমান অবস্থায় বোঝাচ্ছে, যার কারণে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ হয়েছে। এখানে দেখো ইউজ নাম্বার 2 বা ব্যবহার 2, টু এক্সপ্রেস প্রেজেন্ট ইভেন্ট, বর্তমান ঘটনা বোঝাতে, বর্তমানে যেগুলো কাজ করছে আমরা সেই সমস্ত কাজের ঘটনাগুলিকে বোঝাবার জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করি। যেমন দেখো আই সি দ্য এরোপ্লেন, আমি এরোপ্লেন দেখি, মানে বর্তমানে কাজটা ঘটছে, যার কারণে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ হচ্ছে। এখানে দেখো রুলস 2 নম্বর এক্সাম্পল, আই হিয়ার ফুট স্টেপ, আমি ফুট স্টেপ শুনি, এখানেও বর্তমানে কাজটা ঘটছে, ঠিক আছে। এবার দেখো ইউজ নম্বর 3, টু এক্সপ্রেস সিচুয়েশন হুইচ ডাজ নট চেঞ্জ। দেখো টু এক্সপ্রেস সিচুয়েশনস মানে বর্তমানের কোনো অবস্থা, হুইচ ডাজ নট চেঞ্জ, যেগুলো পরিবর্তন হয় না, অপরিবর্তিত অবস্থায় থাকে। যেমন দেখো এক্সাম্পল উদাহরণটা দেখো, হি ওয়ার্কস ইন এ ব্যাঙ্ক, সে ব্যাংকে কাজ করে। দেখো কাজটা করে কতদিন থেকে করে বা কতদিন থেকে করে আসে সময়, কিন্তু কাজটা অপরিবর্তিত অবস্থায় রয়েছে, মানে সে কাজটা করেই আসছে, মানে পরিবর্তন হচ্ছে না। এই ধরনের মানে কাজ বোঝাতে বা ঘটনা বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইউজ হয়। যেমন এখানে দেখো আরেকটা উদাহরণ, দ্য ওয়াচ কিপস কারেক্ট টাইম, ঘড়ি আমাদেরকে সঠিক সময় দেখায়। এখানে দেখো এটাও অপরিবর্তিত অবস্থায়, এটা কখনোই মানে পরিবর্তন হয় না, এটা সবসময় যদি ঠিক থাকে তাহলে সবসময়
তোমার সঠিক সময় দেখাবে। তাহলে দ্য ওয়াচ কিপস কারেক্ট টাইম, সময় সঠিক, ঘড়ি সঠিক সময় দেখায়, ঠিক আছে, যার কারণে এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। রুলস দেখো, ব্যবহার নম্বর 4, দেখো ইউজ নাম্বার 4, টু এক্সপ্রেস হ্যাবিটস, অভ্যাস বোঝাতে। এটা খুবই ইম্পর্টেন্ট, এই ইউজটা খুবই ইম্পর্টেন্ট, অভ্যাস বোঝাতে। দেখো উদাহরণ, হি গোজ টু কলকাতা এভরি সানডে, সে প্রত্যেক রবিবার কলকাতায় যায়, সে প্রত্যেক রবিবার কলকাতাতে যায়। তাহলে এখানে দেখো তার অভ্যাস বোঝাচ্ছে, মানে প্রত্যেক রবিবারই সে কলকাতাতে যাচ্ছে, তার একটা অভ্যাস। তাহলে অভ্যাস বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করি। হি নেভার টেলস এ লাই, সে কখনোই মিথ্যা কথা বলে না। এ দেখো, সে কখনোই মিথ্যা কথা বলে না, এটা তার একটা অভ্যাস। আর অভ্যাস, যদি কোনো অভ্যাসগত কোনো কাজ ঘটে তাহলে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। তাহলে 4 নম্বর ব্যবহারটা কী হলো, টু এক্সপ্রেস হ্যাবিটস, অভ্যাসগত কোনো কাজ ঘটলে বর্তমানে সেগুলো হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপর 5 নম্বর দেখো, টু এক্সপ্রেস হোয়াট ইজ অলওয়েজ ট্রু, দেখো সদা সত্য বোঝাতে, যেগুলো সায়েন্টিফিক্যালি ট্রুথ, যেগুলো মানে চিরন্তন সত্য, যেগুলো মিথ্যা হতে পারে না, সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন দেখো, ওয়াটার বয়েলস 100 ডিগ্রি, জল 100 ডিগ্রিতে ফোটে। এখানে দেখো জল 100 ডিগ্রিতে ফোটে, এটা একদম মানে বৈজ্ঞানিক সত্য, এখানে কোনো মিথ্যা বা ভুল ভ্রান্তি নেই, বা এই ঘটনা কোনো দিনই মিথ্যা প্রমাণিত হবে না, যার কারণে এটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দেখো সূর্য পূর্ব দিকে উঠে, এই কথাটা চিরন্তন সত্য, কারণ এই কথাটা কখনোই মিথ্যা হতে পারে না, যার কারণে এটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরকম অনেক কাজ রয়েছে যেগুলো সদা সত্য, বা যেগুলো সায়েন্টিফিক্যালি ট্রুথ, যেগুলো চিরন্তন সত্য, ঠিক আছে। যেমন ম্যান ইজ মোর্টাল, মানুষ হয় মরণশীল, ঠিক আছে। যেমন গাছ আমাদের ফল দেয়, এগুলো কথা চিরন্তন সত্য। তাহলে এগুলো কথা কখনোই তোমার মানে ভুল বা মিথ্যা প্রমাণিত হবে না। যেগুলো কাজ মিথ্যা প্রমাণিত হবে না, চিরন্তন সত্য, ওই সমস্ত কাজ বুঝাতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করি, ঠিক আছে। এবারে আমরা দেখি ব্যবহার 6, দেখো রুলস নাম্বার 6, টু এক্সপ্রেস ফিউচার অ্যাকশন, ভবিষ্যতের নির্দিষ্ট ব্যবস্থা বা নিকট ভবিষ্যৎ, বা ভবিষ্যতের কোনো কাজ নিকট, মানে খুব ভবিষ্যতে মানে খুব কাছাকাছি ঘটতে চলেছে এমন কোনো কাজ বুঝালে আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে হয়। যেমন দেখো, দ্য শিপ সাইলস অ্যাট 6 tonight, জাহাজটি রাত 6টায় ছাড়বে, জাহাজটি রাত 6টায় ছাড়বে। এখানে দেখো ব্যবস্থা নেওয়া হচ্ছে, বা নিকট ভবিষ্যতে কাজটা বোঝাচ্ছে, বা খুব শীঘ্রই কাজটা ঘটবে। শীঘ্রই কাজ বা নিকট ভবিষ্যতে কাজ বোঝালে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হয়, যার কারণে এখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুলসে ভার্বটা লেখা হয়েছে। দেখো, ফাদার রিটায়ার্স নেক্সট ইয়ার, বাবা পরের বছর মানে অবসর নেবেন। দেখো রিটায়ার্স মানে অবসর নেবেন, একটা ব্যবস্থার কথা বলছে, বা নিকট ভবিষ্যতের কথা বলছে। আর নিকট ভবিষ্যতের কথা বললেই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, যার কারণে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রুলসের ভার্ব ইউজ হয়েছে। এখানে দেখো রুলস, এবার দেখো 7, টু এক্সপ্রেস এ পাস্ট ইভেন্ট ভিভিডলি, বিগত ঘটনা প্রান্তবন্ত ঘটনা, মানে বিগত ঘটনা প্রান্তবন্ত মানে বর্ণনা, এটা বলে লেখা আছে বর্ণনা হবে, বর্ণনা। তাহলে কোনো একটা ঘটনা অতীতে ঘটে গেছে, সেই ঘটনাটাকে আমরা বর্তমানে এমনভাবে প্রেজেন্টেশন করছি বা উপস্থাপনা করছি মনে হচ্ছে বর্তমানে কাজটা ঘটছে, এরকম কাজ বোঝালে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো, হি সিটস ডাউন অন হিজ চেয়ার, সে চেয়ারে বসলো। দেখো অতীতের কাজটা ঘটছে, কিন্তু এমনভাবে মানে বর্তমানে বলছে যেটা মনে হচ্ছে প্রান্তবন্ত মানে ঘটছে, এখনই বর্তমানে ঘটছে, এরকম কাজ। দেখো, হি সিটস ডাউন অন হিজ চেয়ার, সে তার চেয়ারে বসলো। রিচেস ফর দ্য ফোন, তারপরে সে ফোনটার জন্য কাছে পৌঁছালো। অ্যান্ড ডাইলসে নাম্বার, তারপরে একটা নাম্বার ডাইল করলো। দেখো মনে হচ্ছে অতীতের ঘটনা, কিন্তু এমনভাবে বলছে যে যেখানে মনে হচ্ছে যে এই ঘটনাটা বর্তমানেই ঘটেছে, যার কারণে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইউজ হয়েছে, ঠিক আছে। তারপর দেখো, এক্সপ্রেস হিস্টোরিক প্রেজেন্ট, ঐতিহাসিক ঘটনা বলতে যে মানে মানে অতীতে কোনো ঘটনা বা ঐতিহাসিক কোনো ঘটনা ঘটে গেছে, সেই সমস্ত ঘটনাকে বর্তমানে বলতে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইউজ করতে হয়। যেমন ইন্ডিয়া উইন্স ফ্রিডম ইন 1947, 1947 সালে ইন্ডিয়া স্বাধীনতা লাভ করে। এখানে ঠিক আছে, যেহেতু এটা হচ্ছে ঐতিহাসিক ঘটনা, যার কারণে এখানে উইন্স ব্যবহার করা হয়েছে, প্রেজেন্ট ভার্ব ব্যবহার করা হয়েছে, বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা হয়েছে। তারপরে দেখো, ইন মে 1945 দ্য ওয়ার ইন ইউরোপ কামস টু দ্য এন্ড, 1945 সালে ইউরোপের যুদ্ধ শেষ হয়েছিল।
শেষ হয়েছে। তাহলে দেখো 1942 সালে এখানে ঐতিহাসিক ঘটনা বোঝাতে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে হয়, যার কারণে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইউজ হয়েছে। ঠিক আছে, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্ব লেখা আছে কামস। তাহলে এগুলো খুব ইম্পর্টেন্ট ব্যবহার, ভবিষ্যতে নির্দিষ্ট ব্যবস্থা বা নিকট ভবিষ্যৎ। এখানে দেখো টু এক্সপ্রেস দ্য পাস্ট ইভেন্ট ভিভিডলি, বিগত ঘটনার প্রান্তবন্ধ বা অতীতের কোনো ঘটনা প্রান্তবন্ধভাবে বর্ণনা দেওয়ার ক্ষেত্রে, বা এক্সপ্রেস হিস্টোরিক প্রেজেন্ট, ঐতিহাসিক ঘটনা। ঠিক আছে, ঐতিহাসিক কোনো ঘটনা ঘটেছে সেটা বর্তমানে বোঝাতে। এই ব্যবহারগুলো খুবই ইম্পর্টেন্ট, আর এগুলোই ইউজ বেশি হয়। ঠিক আছে, এবার দেখি 8 নম্বর হলে 9 নম্বর ব্যবহারটা দেখি। 9 নম্বর, ওকে, এবার 9 নম্বর ব্যবহারটা দেখো। টু কোট ফর্ম এ গ্রেট ম্যান অর বুক, কোনো বিখ্যাত মানুষের কথা বা বিখ্যাত বইয়ের বিখ্যাত উক্তি বা কথাগুলো বলতে আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করতে হয়। যেমন দেখো, কিড বলে এ থিংস অফ এ বিউটি ইজ এ জয় ফর এভার, একটা জিনিসের সৌন্দর্য হলো চির আনন্দের। ঠিক আছে, চির আনন্দের। এ থিংস অফ এ বিউটি ইজ এ জয় ফর এভার, একটা জিনিস হলো চিরদিনের আনন্দের। তাহলে এটা একটা কিডসের কথা বা কিডসের উক্তি। এই উক্তিটাকে বলার জন্য আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে হয়েছে বা ব্যবহার করা হয়েছে। রুলস তোমাদের দেখো 10 নম্বর দেখো ব্যবহারটা। টু ডিসকাস হোয়াট হ্যাপেন্স ইন এ বুক অর ফিল্ম, কোনো বইয়ে বা কোনো মানে সিনেমাতে বা মুভিতে কি ঘটেছে সেটা বর্তমানে বলতে আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার করতে হয়। যেমন দেখো, ইন দ্য ফিল্ম হি প্লেস দ্য সেন্ট্রাল ক্যারেক্টার্স, এই ফিল্মে সে মূল চরিত্রে অভিনয় করে। তাহলে এখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে একটা সিনেমার কথা বলছে, সে সিনেমাতে ক্যারেক্টার প্লে করেছে, সে এই ঘটনাটাকে বর্তমানে বলছে, যার কারণে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার হয়েছে। এবার দেখো 11 নম্বর ব্যবহার। ইন এ কন্ডিশনাল অর টাইম ক্লোজেস, কন্ডিশনাল অর টাইম ক্লোজেস মানে হচ্ছে কোনো অ্যাডভার্বিয়াল ক্লোজে আমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করতে হয়। যেমন এক্সাম্পল হিসাবে দেখো, ইফ ইট রেইনস আই উইল নট গো আউট, যদি বৃষ্টি হয়। ইফ ইট রেইনস দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার। ইফ ইট রেইন যদি বৃষ্টি হয়, আই উইল নট গো আউট, আমি তাহলে বাইরে যাব না। ঠিক আছে, আনলেস হি রানস দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার, অ্যাডভার্ব ক্লজ। আর আনলেস হি রানস যদি সে না দৌড়ায়, হি উইল মিস দ্য বাস, সে বাসটি মিস করবে। এখানে দেখো অ্যাডভার্ব ক্লজ জন্য একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার হয়েছে। এ ছিল আমাদের 10, 9, 10, 11। এবার দেখি 12 দেখো। ইন কমেন্টিয়ার্স অন গেমস অন টিভিতে যারা ধারাভাষ্যকার দেয়, কমেডিয়ার্স থাকে, তারা ধারাভাষ্য যখন দেয় কোনো খেলা চলে, সেই খেলাতে ধারাভাষ্য দেয়, সেই ধারাভাষ্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই দেয়। দেখো, মেসি পাসেস দ্য বল টু সুজয়, মেসি সুজয়কে বলটা পাস দিল, অ্যান্ড হি শটস, এবং সে শট খেলো, অ্যান্ড ইটস এ গোল, এবং গোল হয়ে গেল। এখানে দেখো সবটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইউজ হয়েছে। দেখো ধারাভাষ্যে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার হয়, পাসেস, শটস। ওকে, তাহলে এগুলো হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার। এছাড়াও হেডলাইন্স বা খবরের হেডলাইনে, নিউজের হেডলাইনে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার হয়। যেমন আর্থকুইক কিলস 500, 500 জন ভূমিকম্পে নিহত হয়েছে। এখানে দেখো এখানে কিলস মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার হয়েছে। 6 ডাই ইন হোটেল ব্লেজ, হোটেলে আগুন লেগে 6 জনের মৃত্যু হয়েছে। ঠিক আছে, এখানেও কিন্তু খবর মানে এগুলো হচ্ছে খবরের হেডলাইন বা নিউজের হেডলাইনে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার হচ্ছে। তাহলে আমরা 1, 2 করে 13টা ব্যবহার দেখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। এই 12-13টা যদি ব্যবহার তোমরা খুব সুন্দরভাবে বুঝে থাকো এবং যদি প্র্যাকটিস করে এই ইউজগুলোর মাধ্যমে, তাহলে আশা করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আর কোনো সমস্যা হবে না তোমাদেরকে বুঝতে বা ইউজ করতে সেন্টেন্সের মধ্যে। ওকে, তাহলে আমরা মানে এটা হচ্ছিল স্টেপ 2 এবং এবার চলো স্টেপ 3। স্টেপ 3 মানে এটা এখানে আছে। দেখো স্টেপ 3-তে আমরা বাংলা বাক্যে কীভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে কিনা কীভাবে বুঝবো। দেখো, ক্রিয়া শেষে মানে ক্রিয়া বলতে ভার্বের শেষে যদি ওয়া, হস্যই, এ, ও, উদ্দেশ্যয়া, হন এইগুলো যদি থাকে, থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। ঠিক আছে, যেমন দেখো তারা, এক্সাম্পল হিসাবে দেখো, তারা সকালে স্নান করে। দেখো করে যে মানে এটা হচ্ছে ক্রিয়া, ভার্ব বা ক্রিয়া। তাহলে স্নান করে, করে ভার্বের শেষে দেখো শেষে এ আছে না, এ, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা তাদের ভালোবাসি, এখানে দেখো এই বাক্যের মধ্যে এটা হচ্ছে ক্রিয়া,
এই ক্রিয়া শেষে দেখো ভালোবাস ই হর্ষ ই রয়েছে, দেখো হর্ষ ই রয়েছে, যার কারণে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স। ঠিক আছে, 3 নম্বর এক্সাম্পল দেখো, 3 নম্বর গরু ঘাস খায়, এখানে গরু ঘাস খায়, এটা তো 29, দেখো এটা হচ্ছে ক্রিয়া, এটা হচ্ছে ক্রিয়া, আর ক্রিয়া শেষে 29 রয়েছে, ক্রিয়া শেষে 29, আর 29 থাকলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। তিনি শিক্ষক হন, এই যে হন, এই যে দেখো হন থাকলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। একইভাবে দেখো তুমি প্রবন্ধ লেখো, লিখো, দেখো লিখোর সাথে দেখো অ আছে, লিখো অ, লিখো, তাহলে দেখো এখানে অ, যদি অ থাকে তাহলে অ হর্ষই এ ও 29 হন, যদি এই সমস্ত যদি ক্রিয়া শেষে থাকে তাহলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয়। আশা করি বুঝতে পেরেছো। এবার স্টেপ 4, এবার দেখো স্টেপ 4, স্টেপ 4-এ মানে ইংলিশে আমরা কীভাবে আইডেন্টিফিকেশন, এটা তো আমরা দেখলাম বাংলাতে আইডেন্টিফিকেশন করতে শিখলাম, যে বাংলাতে কী শিখলাম, যে অ হর্ষই এ ও 29 হন যদি থাকে ক্রিয়া শেষে তাহলে সেটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হবে। এবার আমরা দেখবো ইংলিশে কীভাবে তুমি আইডেন্টিফিকেশন করবে। দেখো ইংলিশে করতে গেলে তোমাকে দেখো মেন ভার্বের সাথে ইংলিশে যদি আইডেন্টিফিকেশন করতে হয় তাহলে একটা মেন ভার্ব থাকবে অবশ্যই, মানে সেন্টেন্সের মধ্যে একটা মেন ভার্ব থাকবে, আর ডু অথবা ডাজ থাকবে, ডু অথবা ডাজ। ডু ডাজ থাকলে তোমাকে বুঝে নিতে হবে অক্সিলারি ভার্ব হিসাবে, ডু ডাজটা যদি অক্সিলারি ভার্ব হিসাবে থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সই হবে। ঠিক আছে, যেমন দেখো এটা যদি ই করি, আমরা তাদের ভালোবাসি, উই লাভ দেম, আমরা তাদেরকে ভালোবাসি। এখানে দেখো লাভটা হচ্ছে মেন ভার্ব প্রেজেন্ট ফর্ম, এখানে দেখো 1 নম্বর ফর্ম যদি থাকে সেটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। এখানে দেখো তিনি শিক্ষক হন, তিনি শিক্ষক হন, তাহলে হি ইজ এ টিচার, এখানে তিনি একজন শিক্ষক, হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক। এইখানে যে ইজ ভার্বটা রয়েছে, এই ইজ ভার্বটা কিন্তু এখানে অক্সিলারি ভার্ব নয়, এটা মেন ভার্ব রয়েছে, টু বি ভার্ব প্রিন্সিপাল হিসাবে ব্যবহৃত হয়েছে, এটা ভুল করে অক্সিলারি ভার্ব বলবে না। ঠিক আছে, তার এটা ভার্বের বেস ফর্ম বা 1 নম্বর ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, যা এইভাবে তার যদি 1 নম্বর ফর্ম থাকে তাহলে তোমাকে বুঝতে হবে সেটা প্রেজেন্ট। দেখো আরেকটা যদি উদাহরণ দেখি 3 নম্বর, দেখো ডু ইউ লাইক কফি, তুমি কি কফি পছন্দ, কফি, তুমি কি কফি পছন্দ করো, এখানে দেখো ডু রয়েছে। ঠিক আছে, ডু থাকলে আমাদেরকে বুঝতে হবে প্রেজেন্ট ফর্মে রয়েছে, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে। তাহলে এটা দেখো ডু অক্সিলারি ভার্ব, এটা আছে তোমার অক্সিলারি ভার্বে। ঠিক আছে, তাহলে ভার্বে বেস ফর্ম যদি থাকে বা 1 নম্বর বা মেন ভার্বে যদি মেন ভার্ব থাকে আর ডু ডাজ থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয়। স্টেপ 5 স্ট্রাকচার। এখন আমরা স্ট্রাকচার বা রুলসগুলো নিয়ে আলোচনা করব, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রুলসগুলো নিয়ে আলোচনা করব। রুলসগুলো কী কী? আমরা একটা রুলস জানি, সেটা হচ্ছে সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট বসে, তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম, এর যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে এস কিংবা ইএস অথবা আইএস যোগ করতে হয়। ঠিক আছে, প্লাস অবজেক্ট প্লাস অথবা কমপ্লিমেন্ট অথবা এক্সটেনশন। এখন বলবে এক্সটেনশন, আচ্ছা এক্সটেনশন সংক্ষিপ্ত লিখে এক্সটেনশন। এখন বলবে সাবজেক্ট ভার্ব এগুলো তো ঠিক আছে, অবজেক্ট ঠিক আছে, কমপ্লিমেন্ট আর এক্সটেনশন আবার কি? আমি এটা অনেক বই দেখেছি, অবজেক্ট সম্বন্ধে বলে কমপ্লিমেন্ট আর এক্সটেনশন লেখাই থাকে না, এগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে এক্সটেনশন, অবজেক্ট বাদ দিয়ে কমপ্লিমেন্টও হতে পারে অথবা এক্সটেনশন হতে পারে, এগুলো আবার কি আমরা একটু পরে আলোচনা করছি। ঠিক আছে, তাহলে আমরা প্রথম থেকে আলোচনা করি। এটা হচ্ছে 1 নম্বর ফর্ম, এটা রুলস নম্বর 1। প্রেজেন্ট ইনডিফিনিটের 3টে রুলস আছে, আর বইগুলোতে একটাই রুলস আলোচনা করে, এইটাই মতো রুলস আলোচনা করে। আরও 2টা রুলস রয়েছে, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ অথবা আর প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা এক্সটেনশন। কিন্তু এখানে একটা হচ্ছে এই রুলসের মাধ্যমে সাবজেক্ট কি মানে পরিচয় কি, তার পরিচয় কি, আর সাবজেক্ট কেমন, আর সাবজেক্টের অবস্থান কোথায়, অবস্থান কোথায় বোঝায়, কোথায়। এই রুলসের মাধ্যমে সাবজেক্ট এম ইজ আর প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশন, এই রুলসটার মাধ্যমে তোমাকে সাবজেক্ট কি মানে তার পরিচয় কি, আর সাবজেক্ট কেমন, সে দেখতে কেমন,
ঠিক আছে। আর অবস্থান, সাবজেক্ট কোথায় রয়েছে এটা বোঝাতে আমাদেরকে এই রুলসটা ইউজ করতে হয়। আরেকটা রুলস রয়েছে, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস আদার্স ওয়ার্ড। আমি এগুলোকে আদার্স ওয়ার্ড লিখে দিলাম, বারবার না লিখে আদার্স ওয়ার্ড, ঠিক আছে, আদার্স ওয়ার্ডস, তার মানে অন্যান্য ওয়ার্ড শব্দ। এইখানে সাবজেক্টের মানে কিছু অধীনে, সাবজেক্টের অধীনে কিছু ছিল বুঝাতে, কিছু ছিল বুঝাতে, ছিল না আছে বুঝাতে, সাবজেক্টের কিছু আছে বুঝাতে আমরা এই রুলসটাই ব্যবহার করি। দেখো প্রেজেন্ট, তাহলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের রুলস কটা হলো তিনটে। একটা হচ্ছে সাবজেক্ট V1 এস বা ইএস বা আইএস, আর একটা হচ্ছে অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট অথবা এক্সটেনশন। এটা একটা রুলস, এটা সাধারণভাবে আমরা যেভাবে সাধারণভাবে কথা বলি সেটা সম্পর্কে মানে এটাই করা হয়। আর একটা হচ্ছে সাবজেক্ট এম ইজ আর প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট অথবা এক্সটেনশন। সাবজেক্ট কি, তার পরিচয় কেমন কি, আর কেমন সাবজেক্ট কেমন দেখতে কেমন, আর সাবজেক্টের অবস্থান কোথায়, এটা বোঝাতে আমরা এই রুলসটা ইউজ করি। আর একটা হচ্ছে সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস আদার্স ওয়ার্ড, ঠিক আছে, মানে এই রুলসটা সাবজেক্টের কিছু আছে, তার অধীনে কিছু আছে বোঝাতে আমরা এই রুলসটা ইউজ করি। তাহলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের তিনটে রুলস হলো। এবার আমরা এক একটা রুলস সম্বন্ধে আলোচনা করি। এখানে আমাদের সাবজেক্ট কি, ভার্ব কি, আর এস বাই ইএস কীভাবে যুক্ত করা হয়, কি কেমনভাবে যুক্ত করে। তারপরে দেখো এখানে অবজেক্ট, কমপ্লিমেন্ট আর এক্সটেনশন, এগুলো আমাদের কাছে নতুন একটা শব্দ। এগুলো কি আমরা একটু জানবো, একটা একটা করে প্রথমে জানি। আমি এইটুকু এখন মুছে দিলাম, জাস্ট একটু একটু করে দেখাচ্ছি। সাবজেক্ট, এখন দেখো ভার্ব, আগে তোমাকে ভার্বটা বুঝতে হবে। ভার্বটা বুঝতে পারলি তাহলে ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, এক্সটেনশন মানে বুঝতে ইজিলি বুঝে যাবে। ভার্ব মানে যে শব্দটা কোনো সাধারণতভাবে কোনো কাজ করা বোঝায়। ভার্ব মানে এটা নয় যে সবসময় কোনো শুধু কাজ করাই বোঝাবে, তার কাছে কিছু হওয়া বুঝাতে পারে, থাকা বুঝাতে পারে, কোনো কিছু অবস্থান করা বোঝাতেও পারে, ঠিক আছে। ভার্ব দ্বারা কোনো কিছু কাজ করা বোঝাতে পারে, কোনো অবস্থান করা বোঝাতে পারে, বা কোনো কিছু থাকা বোঝাতে পারে, ঠিক আছে। তাহলে সাবজেক্ট মানে হচ্ছে কোনো কাজ করা, আমরা সিম্পলি জানি একটা কাজ করা। তাহলে ভার্বকে যদি তুমি কে দিয়ে প্রশ্ন করো, কে দিয়ে যদি প্রশ্ন করো, যেটা উত্তর আসবে সেটা হয়ে যাবে সাবজেক্ট। সাবজেক্ট খুঁজে পাওয়ার খুব সহজ একটা সূত্র, শর্ট ট্রিক্স, ঠিক আছে। তারপরে ভার্বকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে, কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে সেটা হবে অবজেক্ট। এইবার কিভাবে দিয়ে আমি এখানে লিখছি, কিভাবে কিভাবে দিয়ে হবে না, কেন, কোথায়, কখন, কতক্ষণ, কতবার, ঠিক আছে। আরও এক্সট্রা আরও ইত্যাদি আরও অনেক রয়েছে। মানে আমরা WH ওয়ার্ডে যেগুলো প্রশ্ন করি সেগুলো কে, কি, কাকে, এগুলো বাদ দিয়ে কেন, কোথায়, কখন, কতক্ষণ, কতবার, কতক্ষণ পর যাবত, হ্যাঁ, এগুলো যেগুলো দিয়ে আমরা প্রশ্ন করি, এগুলো দিয়ে যদি প্রশ্ন করি সেটা হবে এক্সটেনশন। আর একটা আছে তোমার কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্টের আগে আমরা বলি কমপ্লিমেন্ট জিনিসটা কি, আগে এ দুটো আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি উদাহরণের সাহায্যে। একটা আপনি উদাহরণ দিচ্ছি, এখানে দিই, আমরা এখানে একটা উদাহরণ লিখছি, দেখো কাউ গিভস আস মিল্ক। দেখো গরু আমাদেরকে দুধ দেয়। এখানে একটা সেন্টেন্স লেখা আছে, এখানে ভার্ব কোনটা, এখানে দেখো গরু আমাদেরকে দুধ দেয়, তাহলে দুধ দেওয়াটা বা দেওয়াটা হচ্ছে তোমার ভার্ব, এখানে এটা হচ্ছে ভার্ব। এবার ভার্বকে তুমি কে দিয়ে প্রশ্ন করো, এই যে ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট, কে দেয় তো গরু দেয়, তো গরুটা হচ্ছে তোমার সাবজেক্ট, বের হয়ে গেলে ইজিলি ভাবে। এবার কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে সেটা হবে অবজেক্ট। দেখো কি দিয়ে, কি দেয়, তাহলে দুধ দেয়, তাহলে এটা হচ্ছে তোমার অবজেক্ট। কাকে দেয়, দেখো কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পেলে, ঠিক আছে, কাকে দেয় তাহলে সেটা হবে, এটাও অবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট দুটা, অবজেক্ট 1 আর একটা হচ্ছে এটা হচ্ছে 2। তাহলে অবজেক্ট, তাহলে সাবজেক্ট কীভাবে খুঁজে পাবে, ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর আসবে সেটা হচ্ছে সাবজেক্ট, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করলে এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর আসবে সেটা হচ্ছে অবজেক্ট। এবার সাবজেক্ট আর অবজেক্ট তো চিনে গেলে, এবার আসি এক্সটেনশনে আমরা উদাহরণটা এখানে দিই। যেমন দেখো আচ্ছা সরি নামটা ভুল লিখছিলাম,
তামান্না ড্রিমস ড্রিমস অ্যাট নাইট। দেখো এখানে যে বাক্যটা লেখা আছে তামান্না ড্রিমস অ্যাট নাইট, এখানে তামান্না রাত্রে স্বপ্ন দেখে। এখানে দেখো ভার্বটা কি, স্বপ্ন দেখাটা হচ্ছে ভার্ব। এখানে দেখো ভার্বকে তুমি এখন কখন দিয়ে প্রশ্ন করো, ভার্বকে এটা হচ্ছে স্বপ্ন দেখে, কখন স্বপ্ন দেখে, তাহলে রাতে। তাহলে এটা হচ্ছে তোমার এই যে কখন দিয়ে প্রশ্ন করলে না, এই যে দেখো কখন দিয়ে প্রশ্ন করলে আর যেটা উত্তর আসবে সেটা হবে এক্সটেনশন। তাহলে এটা হচ্ছে তোমার এক্সটেনশন। আর একটা বাকি রয়েছে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। দেখো কমপ্লিমেন্টটা হচ্ছে ভার্বের, যদি ভার্বের আগের শব্দটা, দেখো এটা হচ্ছে কমপ্লিমেন্ট মানে ভার্বের পরে বসবে, কমপ্লিমেন্ট সবসময় ভার্বের পরে বসে। তাহলে ভার্বের পরের অংশটি যদি ভার্বের আগের অংশ অথবা সাবজেক্টকেই বোঝায়, মানে সাবজেক্ট আর মানে এখানে অবজেক্টের জায়গাতে যে বসে থাকবে সে যদি একই ব্যক্তি বস্তু বা একই জিনিস বোঝায় তাহলে সেটা হবে কমপ্লিমেন্ট। যেমন ধরো সি লুকস বা হি লুকস স্মার্ট, সে দেখতে সুন্দর। এখানে দেখো তো, এখানে এই উদাহরণটা দেখো, হি আর স্মার্ট, দেখো যে যে সুন্দর সেই তো হি বা সে, তাহলে এখানে হচ্ছে সে আর এখানে সুন্দর, যে সুন্দর সেই মানে একই ব্যক্তি, মানে হি ইকুয়াল টু স্মার্ট হচ্ছে, দেখো হি ইকুয়াল টু স্মার্ট। তাহলে এটা হচ্ছে কমপ্লিমেন্ট, মানে সাবজেক্ট আর অবজেক্টে মানে ভার্বের পরের অংশটি, সাবজেক্ট আর ভার্বের পরের অংশটি যদি একই ব্যক্তি বা একই বস্তুকে বোঝায় তাহলে সেটা হয়ে যাবে কমপ্লিমেন্ট। মানে হি আর স্মার্ট একই জিনিস, তাহলে একই ব্যক্তি বা একই জিনিস, তাহলে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশন বুঝে গেলে। এবার আমরা দেখি ভার্বের সাথে কখন এস বা ইএস যুক্ত হয়। যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে তোমার ভার্বের সাথে এস অথবা ইএস অথবা আইএস যুক্ত করতে হয়। তো থার্ড পারসন সিঙ্গুলার আবার কোনগুলো, দেখো থার্ড পারসন এগুলো আমি একটু রিমুভ করে দিচ্ছি। থার্ড পারসন সিঙ্গুলার আবার কোনগুলো, দেখো থার্ড পারসন সিঙ্গুলার একটা হচ্ছে হি সি ইট। আর পৃথিবীতে যত নাম রয়েছে, পৃথিবীতে যত নাম রয়েছে মানে সিঙ্গুলার নাম, ঠিক আছে। হি সি ইট পৃথিবীতে যত নাম রয়েছে, এই চারটা বাদ দিয়ে 1 2 3 4টা, এই চারটা বাদ দিয়ে পৃথিবীতে আর কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নেই। এই চারটাই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। এগুলো দিয়ে যদি বাক্য শুরু হয় বা কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে তোমাকে ভার্বের সাথে এস ইএস অথবা আইএস যোগ করতে হয়, ঠিক আছে। তাহলে পৃথিবীর যত নাম আবার মানে প্লুরাল নাম ধরলে হবে না, সিঙ্গুলার নাম, যেমন রাহুল, রাকেশ, সুজয়, সুদীপ্তা, এইরকম নাম, সেগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, এইবার তুমি দেখো যে এস বাই ইএস অথবা আইএস কিভাবে যুক্ত করবে। ভার্বের শেষে যদি ভার্বের শেষে যদি এস এস এইচ ডাবল এস ও এক্স জেড সিএস থাকে, দেখো এইগুলো এস এস এইচ ডাবল এস ও এক্স জেড সিএস থাকে, তাহলে তোমাকে ভার্বের শেষে কী যোগ করতে হবে, ইএস যোগ করতে হবে। খুব সহজ, ভার্বের শেষে যদি কোনো একটা ভার্ব রয়েছে সেই ভার্বটার শেষে যদি তোমার এস এইচ এ ডাবল এস ও এক্স জেড সিএস থাকে তাহলে ইএস যোগ করতে হবে। যেমন ধরো এখানে দেখো ক্যাচ CATCH, দেখো সিএচ রয়েছে, ঠিক আছে, ভার্বের শেষে সিএচ থাকলে কী হবে, ডাবল এস যোগ হয়ে যাবে, ডাবল এস না ইএস যুক্ত হবে, ঠিক আছে, ক্যাচেস হয়ে যাবে। যেমন ধরো গো ভার্বের সাথে দেখো ও রয়েছে, ও যদি ও থাকে তাহলে কি করতে হবে, ইএস যোগ করতে হবে। যেমন ধরো এখানে আছে এক্স, তাহলে মিক্স অথবা ফিক্স, মিক্স থেকে ফিক্সেস এরকম হবে। যেমন ধরো এটা বুস থেকে বুসেস, BUSH বুস, বা ফিনিশ FINISH ফিনিশ, এসএস রয়েছে তাহলে ফিনিশেস হয়ে যাবে, FINISHES ফিনিশেস হয়ে যাবে, ঠিক আছে। একইভাবে ডাবল এস যদি থাকে তাহলে মিস MISS মিস, তাহলে হয়ে যাবে মিসেস। যেমন ধরো এটা আছে জেড, যেমন হচ্ছে বুজ, তাহলে এটা হবে কী হবে, এটাতে ডাবল, এখন বুঝ রয়েছে তাহলে বুঝ থাকলে ডাবল ইএস যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। এরকমভাবে তোমার ইএস যোগ করতে হয়। এবার দেখি ইএস আইএসজি কীভাবে যুক্ত করবো, ঠিক আছে। এটা তো ইএস দেখলাম আইএস, এবার আইএসটা কীভাবে যুক্ত করতে হয় আমি এইটুকু রিমুভ করে দিচ্ছি। আইএস
যদি ভার্বের শেষে যদি কনসোনেন্ট প্লাস ওয়াই থাকে, কনসোনেন্ট প্লাস ওয়াই, এটা কিন্তু মাথায় রাখবে। যদি ভার্বের শেষে যদি কনসোনেন্ট প্লাস ওয়াই থাকে তাহলে ওয়াইটা উঠে গিয়ে তোমাকে, ঠিক আছে, ভার্বের শেষে যদি কনসোনেন্ট প্লাস ওয়াই থাকে তাহলে ওয়াইটা উঠে গিয়ে তোমাকে আইইএস লিখতে হবে, ঠিক আছে, ওয়াইটা বদলে তোমাকে আইইএসটা লিখতে হবে। যেমন ধরো এখানে লেখা আছে ক্যারি, ঠিক আছে, দেখো এটা আরটা হচ্ছে কনসোনেন্ট আর ওয়াইটা হচ্ছে তোমার ওয়াই, তাহলে কনসোনেন্ট প্লাস ওয়াই থাকলে তোমার সেটা হয়ে যাবে আইএসজি করতে হবে। আইটা কীভাবে করতে হবে, ওয়াইটাকে উঠিয়ে দিয়ে আইএস করতে হবে, তাহলে এটা কী হবে, ক্যারিজ। যেমন ধরো ট্রাই, TRY, এখানে আর রয়েছে এখানে ওয়াই রয়েছে, তাহলে এটা হবে ট্রাইস। ধরো এখানে এটা কি হবে, ড্রাইস, ঠিক আছে, এটা হবে, এটা হোমওয়ার্কে করবে, ঠিক আছে। FLY আছে, ওয়াই এর আগে কনসোনেন্ট আছে, কি হবে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে কনসোনেন্ট প্লাস ওয়াই হলেই এটা নিয়ম হবে, আর যে ভয়েল প্লাস যদি ওয়াই হয়ে যায় তাহলে কিন্তু ইএস যোগ করা যাবে না। যেমন ধরো PLY প্লে, তাহলে এখানে সিম্পলভাবে সাধারণভাবেই এস যোগ করতে হয়, ঠিক আছে, এখানে কিন্তু আইএস যোগ করা যাবে না, ওয়াই থাকলেও আইএস যোগ করা যাবে না, কারণ ওয়াইয়ের সামনে তোমার ভয়েল রয়েছে। তাহলে কনসোনেন্ট প্লাস ওয়াই থাকলে তোমাকে ওয়াইটা উঠে গিয়ে আইএস যোগ করতে হবে। ভয়েলের মানে যদি ওয়াইয়ের সামনে যদি ভয়েল থাকে তাহলে কিন্তু সাধারণভাবে এস, তাহলে ইএস যোগ করতে শিখে গেলে, আইএস যুক্ত করতে শিখে গেলে এবার এস। যদি দেখো ইএস আর ইএস মানে বাদ দিয়ে, দুটো নিয়ম বাদ দিয়ে বাকি সব ক্ষেত্রে এস যোগ করবে, ঠিক আছে। তাহলে এস বা ইএস অথবা আইএস যোগ করার নিয়মটা বুঝে গেছো আশা করি। এবার আমরা এই উদাহরণটা এই রুলসটার সাহায্যে আমরা এক দুটো সেন্টেন্স দেখে নিই। তাহলে আমরা একটা সেন্টেন্স মানে প্র্যাকটিসের জন্য দেখে নিই। ধরো লিখলাম আমি, 1 নম্বর, আমি রাতে কাজ করি, একটা বাক্য লেখা আছে। এই বাক্যটাকে তোমাকে এই রুলসের সাহায্যে ইংলিশে করতে হবে। কিভাবে করবে, তাহলে এখানে দেখো আগে এটা দেখে নিই যে প্রেজেন্ট ইনডিপেন্ডেন্স আছে কিনা। আমি রাতে কাজ করি, দেখো তো এই কাজটা কি তোমার, দেখো এই কাজটা কি, দেখো বুঝতে পারছো যে কাজটা কখন শুরু হয়েছে কখন শেষ হবে, বুঝতে পারছো না, যার কারণে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিপেন্ডেন্স। তাও যদি চিন্তা না পারো, দেখো এটা অভ্যাসগত কাজ, আমি রাতে কাজ করি মানে প্রতিনিয়ত করি, মানে এটা অভ্যাসগত কাজ। অভ্যাসগত কাজ বুঝালে প্রেজেন্ট ইনডিপেন্ডেন্স। তাও যদি চিন্তা না পারো, দেখো ক্রিয়া শেষে হস্যই রয়েছে, ক্রিয়া শেষে হস্যই, দেখো এটা কাজ অনিশ্চিত কাজ, এটা কাজ অভ্যাসগত কাজ, আবার ক্রিয়া শেষে হস্যই রয়েছে, তার মানে এটা কনফার্ম, এটা প্রেজেন্ট ইনডিপেন্ডেন্স। প্রেজেন্ট ইনডিপেন্ডেন্স হলে আমরা এই রুলসের সাহায্যে আমরা মানে ট্রান্সলেট করব, ঠিক আছে। তাহলে এটা ট্রান্সলেট করলে কি হবে, দেখো এখানে ট্রান্সলেট করলে প্রথমে দেখো ভার্ব, দেখো এটা হচ্ছে, দেখো কাজ করে, এটা হচ্ছে ভার্ব, এটা আমরা খুঁজে পেয়ে গেছি। ভার্বকে কে দিয়ে কাজ করো, ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পেয়ে যাবো। রাতে কাজ করি, কে রাতে কাজ করে, তাহলে আমি করি, তাহলে আমির ইংলিশ কি, আই, ঠিক আছে। এইবার ভার্ব কাজ করার ইংলিশ কি, আই ওয়ার্ক। আর এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নয়, তাহলে এখানে ভার্বের সাথে এস বা ইএস বা আইএস যুক্ত করতে হবে না, তাহলে আই ওয়ার্ক। এবার কখন করি, তে আছে, রাত এ মানে এখানে কিন্তু একটা প্রত্যয় রয়েছে, ঠিক আছে, বিভক্তি প্রত্যয়, তাহলে অ্যাট নাইট, এটা প্রিপোজিশনের জন্য, এর জন্য অ্যাট আর নাইট, ঠিক আছে, ওকে। আই ওয়ার্ক অ্যাট নাইট হয়ে গেল, কত সহজ, ইজিলি দেখো এটা রয়েছে অ্যাফার্মেটিভে, আই ওয়ার্ক অ্যাট নাইট, এটা আমরা নেগেটিভ চেঞ্জ করছি। দেখো এখানে যদি সাবজেক্ট যদি থাকে তাহলে সাবজেক্টের পরে জাস্ট একটা ডু বসাতে হবে, ডু অথবা ডাজ। এখানে হচ্ছে ডু আর ডাজের ব্যবহারটা আমরা আমি বলেছিলাম স্টেপ 6-এ দেখাবো, আমরা এখনই দেখিয়ে দিচ্ছি ডু আর ডাজের ব্যবহারটা কীভাবে করতে হয়, ঠিক আছে। এখানে যদি সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ডাজ ইউজ করবে, আর যদি এমনি প্লুরাল বা আর কিছু হয় তাহলে ডু। তাহলে এখানে দেখো এটা আছে তোমার থার্ড পারসন নয়, এটা ফার্স্ট পারসন রয়েছে, তার কারণে এখানে হবে আই ডু। আর এখানে দেখো নেগেটিভ যেহেতু করছি তাহলে একটা নট বসাতে হবে, আর ডু নট ওয়ার্ক অ্যাট নাইট, ঠিক আছে। এবার একে প্রশ্ন করো, প্রশ্ন করলে কি করতে হবে, দেখো ইন্টারোগেটিভ, শুধু এই ডুটাকে, এটা হচ্ছে এখন অক্সিলারি ভার্ব, এই ডুটা এখন অক্সিলারি ভার্ব, ঠিক আছে। এই অক্সিলারি ভার্বটাকে জাস্ট একটু সামনে নিয়ে আসলেই কোশ্চেন হয়ে যাবে। ডু আই এখানে ডু আই ওয়ার্ক
অ্যাট নাইট হয়ে গেল। আমি কি রাত্রে কাজ করি? আরেকটা 3 নম্বর যদি দেখি, 4 নম্বর প্রশ্ন করো, ডু আই নট ওয়ার্ক অ্যাট নাইট, এইভাবে তোমাকে প্রশ্ন করতে হবে। ওকে, তাহলে দেখো এই রুলসটা এখন তোমার হয়তো ভালো করে বুঝতে পারি না, আমি এই রুলসটা একদম পরপর লিখে দিচ্ছি। রুলসটা আমি এখানে রুলসটা লিখে দিচ্ছি, এটা আমি একটু মিটিয়ে দিচ্ছি। আরেকটা রুলস শেখাবো, এটা হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ রুলস, ঠিক আছে? অ্যাফার্মেটিভ নেগেটিভ রুলস কীভাবে করবে দেখো, এই রুলসটা যেটা রয়েছে এটা হচ্ছে অ্যাফার্মেটিভ রুলস। সাবজেক্ট V1 এস বাই এস বা আইএস, অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশন, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ রুলস। এবার এটাকে যদি আমরা নেগেটিভ, আমরা বলেছিলাম অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ আর ইন্টারোগেটিভ নেগেটিভ, তাহলে নেগেটিভে কীভাবে চেঞ্জ করবে? তাহলে এটা নেগেটিভ রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস ডু অথবা ডাজ প্লাস একটা নট বসাতে হবে প্লাস ভার্বের বেস ফর্ম। এখানে আর মানে এস বাই এস বা আইএস যোগ করা যাবে না, ঠিক আছে? এখানে বেস ফর্ম লিখতেই হবে, ঠিক আছে? প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা এক্সটেনশন। ওকে, ব্যাস। এবার তোমাকে আরেকটা, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। এবার হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কীভাবে করবে? ইন্টারোগেটিভ জাস্ট এই অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসতে হবে। তাহলে এখানে হবে ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস আদার্স লিখে দিলাম, আমি আর কিছু লিখলাম না, ডট ডট দিয়ে রেখে দিলাম, ঠিক আছে? এবার রুলস নাম্বার 4, এখানে দেখো এবার কোশ্চেন নেগেটিভ, এটা হচ্ছে না, এটা হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ নেগেটিভ, এটা হচ্ছে ইন্টারোগেটিভ, এটা ছিল ইন্টারোগেটিভে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ। ইন্টারোগেটিভ নেগেটিভ হলে ডু অথবা ডাজ প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশন। ওকে, কিন্তু এবার এখানে একটা কথা আছে, এই যে নটটা রয়েছে, ঠিক আছে? ডু ডাজ প্লাস নট প্লাস সাবজেক্ট V1 প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশন, এখানে কিন্তু একটা কথা রয়েছে, সেটা হচ্ছে সাবজেক্টটা যদি প্রোনাউন হয়, সাবজেক্টটা যদি প্রোনাউন হয় তাহলে তোমাকে নটটা সাবজেক্টের পরে লিখতে হবে, আর সাবজেক্টটা যদি নাউন হয় তাহলে সাবজেক্টটা এই নিয়মেই বসবে। ওকে, সাবজেক্টে যদি প্রোনাউন হয় তাহলে সাবজেক্টের পরে বসবে, ঠিক আছে? ডু ডাজ তারপরে সাবজেক্ট তারপরে নট, আর যদি প্রোনাউন যদি না হয়, যদি নাউন হয় তাহলে নট এখানেই বসবে। ওকে, বুঝে গেছে? এই 4টা তাহলে আমাদেরকে 1 নম্বর রুলসে 4টা ফর্ম হলো, সাবজেক্ট V1 এস বাই এস যুক্ত ফর্ম, এভাবে অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ, আর এটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ, এটাকে বলা হয় ইন্টারোগেটিভ নেগেটিভ। ওকে, এবার এই রুলসের সাহায্যে আমরা কয়েকটা রুলস বা একটা উদাহরণ, জাস্ট একটা উদাহরণ আমরা দেখে নিই। এবার আমরা একটা খুব সহজ সরল উদাহরণ নিয়ে দেখি, যে একটা উদাহরণ নিয়ে দেখি অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ, আর ইন্টারোগেটিভে কীভাবে অ্যাফার্মেটিভ থেকে কীভাবে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, আর ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ কীভাবে আসতে হয় সেটা আমরা দেখি। আমরা একটা খুব সহজ সরল উদাহরণ নিচ্ছি, সে ফুটবল খেলে, ফুটবল খেলে, খুব সহজ সরল একটা উদাহরণ যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে দেখো তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট কী রয়েছে। এখানে দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট চিনার তো খুব সহজ উপায় বলে দিয়েছি, ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট, কি এবং কাকে দিয়ে করলে অবজেক্ট, আর কখন কোথায় কিভাবে এগুলো দিয়ে প্রশ্ন করলে এক্সটেনশন, আর সাবজেক্ট আর যদি ভার্বের পরে অংশ যদি একই জিনিস হয় তাহলে সেটা হবে কমপ্লিমেন্ট, ঠিক আছে? এখানে দেখো এখানে ক্রিয়া কি, এখানে ক্রিয়া হচ্ছে খেলে, ঠিক আছে? এবার খেলে, কে খেলে, কে দিয়ে, দেখো ভার্বকে কে দিয়ে প্রশ্ন করো তাহলে সাবজেক্ট পাবো, কে খেলে তো সে খেলে, সে এর ইংলিশ কি হি, ঠিক আছে? এবার দেখো, এবার ভার্ব, দেখো প্রথমে সাবজেক্ট লিখলে এবার তোমাকে কি লিখতে হবে, ভার্ব লিখতে হবে। ভার্ব কি লিখবো, প্লে লিখবো, ঠিক আছে? এইবার তোমার লিখতে হবে, দেখতে হবে যে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে কিনা। অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার, কারণ আমরা বলছিলাম হি সি ইট পিছিয়ে যত নাম রয়েছে এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে? তাহলে হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে এস বাই এস বা আইএস যোগ করতে হবে। এখানে এস বাই এস আইএস যোগ করতে হলে কীভাবে করতে হবে, এখানে ওয়াই রয়েছে, এখানে ভয়েল রয়েছে, ভয়েল আর ওয়াই থাকলে এস শুধু এস যোগ করতে হয়, তাহলে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব হয়ে গেল। এবার তোমাকে অবজেক্ট লিখতে হবে,
এখানে খেলে, কি খেলে? তো ফুটবল খেলে, তাহলে ফুটবলটা হচ্ছে অবজেক্ট। তাহলে হয়ে গেল একটা সেন্টেন্স, এটা হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ হয়ে গেল। এবার নেগেটিভ কীভাবে করবো? এই রুলস অনুযায়ী লেখো, এটা রুলস অনুযায়ী, ঠিক আছে, এই রুলস অনুযায়ী। তাহলে এখানে প্রথমে সাবজেক্ট আছে, সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট আছে, সাবজেক্ট। এবার ডু অথবা ডাজের মধ্যে এটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে এখানে করতে হবে তোমার ডাজ, হি ডাজ। এবার কি করতে হবে? এখানে নট, তো নট প্লাস কি করতে হবে? ভার্বে বেস্ট ফর্ম। এখানে ভার্বে বেস্ট ফর্ম, এখানে হচ্ছে প্লেস। এখানে আর কিন্তু প্লেস লেখা যাবে না, এখানে শুধু প্লে লিখতে হবে, কারণ এসের জন্য আমরা এখানে কিন্তু ইএস করেছি। আর মানে একবারই কাজ করতে হবে, দুবার করা যাবে না, এখানে প্লে হবে। আর ফুটবল আছে, ফুটবল। এটা হয়ে গেল নেগেটিভ। এইবার 1 2 হয়ে গেল। 3 নম্বর নেগেটিভ। ইন্টারোগেটিভে কীভাবে আসবে? ইন্টারোগেটিভ দেখো, ইন্টারোগেটিভে আসার জন্য এটা রুলস, ডু ডাজ সাবজেক্ট ভি1 প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট অথবা এক্সটেনশন। তাহলে ডু ডাজ, এখানে দেখো ডু ডাজের মধ্যে কোনটা আসবে? ডাজ আসবে অবশ্যই, কারণ সাবজেক্ট রয়েছে থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে এখানে হবে ডাজ হি, হিটা হচ্ছে সাবজেক্ট, কই এখানে হিটা হচ্ছে সাবজেক্ট, এটা ভি1, ভি1 মানে ভার্ব, ভার্বটা কি? প্লে, ঠিক আছে। তারপরে অবজেক্ট কী ছিল? ফুটবল। হয়ে গেল নেগেটিভ। আর একটা রয়েছে, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ। ইন্টারোগেটিভ করলে কী করতে হবে? ডু ডাজ প্লাস নট প্লাস সাবজেক্ট ভি1 অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশন। তাহলে এখানে সাবজেক্টটা না, প্রথমে এখানে ডাজই হবে, ডাজ। এবার এখানে কিন্তু হি, এখানে আমরা বলেছিলাম যদি সাবজেক্টটা যদি প্রোনাউন হয়, সাবজেক্টটা যদি প্রোনাউন হয় তাহলে নটটা পরে বসে। হিটা একটা প্রোনাউন, তাহলে এটা হবে একটা হি এর পরে গিয়ে নটটা বসবে। তাহলে এখানে হচ্ছে ডাজ হি নট প্লে ফুটবল, ফুটবল, ব্যাস। এটা হয়ে গেল আমাদের 4টা রুলস। তাহলে বুঝতে পেরেছো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ কীভাবে আসতে হয়, আশা করি বুঝে গেছো। এবার আমরা দেখি রুলস নাম্বার 2। এগুলো আমরা প্র্যাকটিস আরও করব, আজকে ক্লাসটা খুব লম্বা হয়ে যাচ্ছে, প্র্যাকটিস আরও করবো। রুলস দেখো, রুলস নাম্বার 2টা দেখো, সাবজেক্ট অ্যাম ইজ আর, আর একটা হচ্ছে তোমার সাথে অবজেক্ট কমপ্লিমেন্ট অথবা এক্সটেনশন, রুলস নাম্বার 2। আর এই রুলসের সাহায্যে আমরা বলেছিলাম ভার্বকে, ভার্ব কি মানে পরিচয় কী তার, ভার্ব দেখতে কেমন, ভার্বের অবস্থান কোথায়, এই 3টা জিনিস আমরা জানা যায় এই রুলসের মাধ্যমে। আর এই রুলসটা হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ রুলসের, অ্যাফার্মেটিভ। আমরা নেগেটিভ রুলস কী হবে? সাবজেক্ট প্লাস অ্যাম অথবা ইজ অথবা আর প্লাস একটা নট বসাবে প্লাস বাকি ওয়ার্ড, আদার্স ওয়ার্ড, আদার্স ওয়ার্ড। ওকে, এইবার হচ্ছে এটা হচ্ছে তোমার নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ। ইন্টারোগেটিভ কীভাবে করবে? ইন্টারোগেটিভ জাস্ট এই যে এগুলো রয়েছে এগুলোর মধ্যে সামনে চলে আসবে জাস্ট। তাহলে এখানে হচ্ছে অ্যাম, এখানে বড় হাতের হবে অ্যামটা, অ্যাম ইজ, এখানেও ইজ বড় হাতের হবে, আর আর, অ্যাম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস আদার্স ওয়ার্ড, আদার্স ওয়ার্ড মানে আদার্স ওয়ার্ড বলতে এগুলো অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশন, এগুলোকে বোঝাচ্ছি, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, বেশ সংক্ষিপ্ত লিখছি ইন্টারোগেটিভ। আর একটা হচ্ছে তোমার ইন্টারোগেটিভ নেগেটিভ। ইন্টারোগেটিভ করতে হলে কী করতে হবে? অ্যাম ইজ আর প্লাস একটা নট বসাতে হবে, প্লাস এখানে বসাতে হবে তোমাকে সাবজেক্ট প্লাস আদার্স ওয়ার্ড, আদার্স ওয়ার্ড। ওকে, তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ। এখানে দেখো এই রুলসের মাধ্যমে আমরা একটা লিখি যে উদাহরণ, এই রুলসের সাহায্যে আমরা একটা উদাহরণ করে দেখি। এক্সাম্পল ধরো এখানে লিখলাম তামান্না হয় চালাক। দেখো ভাই, আমরা কি বলেছিলাম যে এই রুলসের মাধ্যমে কি কেমন অথবা অবস্থান বোঝাবে। তামান্না কেমন? তো চালাক। দেখো কেমন দিয়ে মানে কেমন দিয়ে প্রশ্ন করলাম, তো এটা আসলো মানে উত্তর আসলো চালাক। তাহলে এটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা আছে। আর প্রেজেন্ট ইনডিফিনিট হলে আমরা এই রুলসের মাধ্যমে লিখতে হবে। এই রুলসের মাধ্যমে লিখতে হলে তোমার অ্যাফার্মেটিভ হলে প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট
কে হয় চালাক, তাহলে তামান্না। তাহলে তামান্নাটা হচ্ছে তোমার সাবজেক্ট, তাহলে তামান্না লিখে দিলাম এখানে, তামান্না। তাহলে এখানে এবার ভার্ব অ্যাম ইজারের মধ্যে একটা, এটা এখানে যদি সিঙ্গুলার হয়, বেশিরভাগ অক্সিলারি ভার্বের ক্ষেত্রে আমি একটা রুলস বলছি, শর্ট ট্রিক্স, এটা খুব মনে রাখা খুব জরুরি। শর্ট ট্রিক্স যেগুলো ভার্বের সেটা এস থাকবে সিঙ্গুলার, এটা শুধু অক্সিলারি ভার্বের ক্ষেত্রেই, এটা শুধু অক্সিলারি ভার্বের জন্য নিয়মটা প্রযোজ্য, আর সব ক্ষেত্রেই নয়। আবার এটা যদি সিঙ্গুলার, দেখো যে ভার্বগুলো শেষে এস থাকবে সেগুলো হচ্ছে সাধারণত সিঙ্গুলারই হয়, এস থাকলে সাধারণত সিঙ্গুলার হয়, ঠিক আছে। এটা সিঙ্গুলার সাবজেক্ট রয়েছে, তাহলে সিঙ্গুলার ভার্ব, তাহলে ইজ। আর এখানে আমি একটা বলে দিই, অ্যাম হচ্ছে আয়ের জন্য অ্যাম, নির্ধারিত আয়ের জন্য অ্যাম, আর প্লুরাল হলে আর সিঙ্গুলার হলে ইজ। তাহলে তামান্না ইজ ক্লেভার, তাহলে তামান্না হয় চালাক, এটা হচ্ছে অ্যাফার্মেটিভে। এবার নেগেটিভে কীভাবে করবে, জাস্ট এই রুলস অনুযায়ী লিখে দাও। এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের জায়গাতে কী আছে, তামান্না আছে, তাহলে তামান্না ইজ, এখানে তারপরে কি আছে, নট, তাহলে এখানে বসাও নট, তারপরে আদার্স ওয়ার্ড হিসাবে কী ছিল, ক্লেভার ছিল, তাহলে ক্লেভার, ব্যাস, এটা হয়ে গেল নেগেটিভ। এবার ইন্টারোগেটিভ কীভাবে করবে, এই রুলস অনুযায়ী, তাহলে এই রুলসে কী ছিল, অ্যাম ইজ আর এর মধ্যে যে কোনো যেটা থাকবে সেটা সামনে চলে আসবে, জাস্ট এটাকে সামনে নিয়ে চলে আসো, তাহলে ইজ, তারপরে তামান্না, আর কিছু করতে হবে না, দেখো ইজের পরে সাবজেক্ট, তারপর আদার্স ওয়ার্ড, তাহলে তামান্না ক্লেভার, ব্যাস, এটা হয়ে গেল ইন্টারোগেটিভ। আর একটা আছে ইন্টারোগেটিভ নেগেটিভ, তাহলে ইজ নট, এখানে বলেছেন দেখো ইজ নট, দেখো অ্যাম ইজার মধ্যে একটা, তারপর নট, তারপর সাবজেক্ট আদার্স ওয়ার্ড হিসাবে, তাহলে ইজ নট তামান্না ক্লেভার, এটা হয়ে গেল ইন্টারোগেটিভ নেগেটিভ। দেখো রুলস নম্বর 3, এবার দেখো লাস্ট রুলস নম্বর 3। রুলস নম্বর 3 হচ্ছে সাবজেক্ট লিখতে হবে প্রথমে প্লাস হ্যাভ অথবা হ্যাজ, ওকে, প্লাস আদার্স ওয়ার্ড, ওকে, আদার্স ওয়ার্ডস। তাহলে এটা হচ্ছে তোমার 3 নম্বর রুলস। আর এই রুলসের মাধ্যমে তোমাকে এটা বোঝা যায় যে সাবজেক্টের নিকটে বা সাবজেক্টের কাছে কিছু ছিল, কিছু আছে বোঝায়, ঠিক আছে, সাবজেক্টের নিকটে বা সাবজেক্টের কাছে কিছু আছে বোঝাতে আমরা এই রুলসটা ইউজ করি। যেমন একটা খুব সহজ সরল একটা উদাহরণ, আচ্ছা তার আগে আমরা নেগেটিভ ফর্ম কী হবে আর ইন্টারোগেটিভ ফর্ম কী হবে আর ইন্টারোগেটিভ নেগেটিভ ফর্ম কী হবে আমরা একটু দেখে দিই। এখানে যে সাবজেক্ট রয়েছে, সাবজেক্ট প্লাস এখানে জাস্ট হ্যাভ হ্যাজের পরে একটা নট বসালেই নেগেটিভ ফর্ম হয়ে যাবে, ঠিক আছে। সাবজেক্ট হ্যাভ হ্যাজের পরে একটা জাস্ট প্লাস নট বসাও, প্লাস, তাহলেই নেগেটিভ হয়ে যাবে, ওকে, আর খুব সহজ নেগেটিভ। আর দেখো এখানে সাবজেক্ট, আচ্ছা এটা যদি ইন্টারোগেটিভ করতে হয়, এটা হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে নেগেটিভ, আর হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ, ইন্টারোগেটিভ কোনটা হবে, জাস্ট ইন্টারোগেটিভ হবে জাস্ট এই হ্যাভ হ্যাজটাকে জাস্ট সামনে নিয়ে আসতে হবে, হ্যাভ অথবা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস আদার্স ওয়ার্ড, ব্যাস, এটা হয়ে গেল আদার্স ওয়ার্ড, এটা হলো ইন্টারোগেটিভ, ওকে। ইন্টারোগেটিভ নেগেটিভ কী হবে, জাস্ট হ্যাভ হ্যাজের পরে একটা জাস্ট নট বসাবে, তাহলেই ইন্টারোগেটিভ নেগেটিভ হয়ে যাবে। তাহলে হ্যাভ অথবা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস আদার্স ওয়ার্ড, ওকে, তাহলে এটা হয়ে গেল ইন্টারোগেটিভ নেগেটিভ। এটা হচ্ছিল আমাদের 4টা ফর্ম। এবার আমরা একটা খুব সহজ সরল একটা উদাহরণ দিয়ে দেখে নিই এই রুলসের ব্যবহারটা, জাস্ট একটা দেখে নিই। যেমন আমার একটা কলম আছে, আমার একটা কলম আছে, এটা একটা, যেহেতু দেখো সাবজেক্টের কাছে আছে, ঠিক আছে, আমার একটা কলম আছে, এখানে দেখো সাবজেক্টের নিকটে বা অধীনে রয়েছে কলমটা, সেজন্য এটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমাদেরকে যদি অধীনে থাকে তাহলে আমাদের এই রুলসটা লিখতে হয়, ঠিক আছে। এই রুলসটা তাহলে হিসাবে আমাদের সাবজেক্ট কার কাছে, দেখো সাবজেক্ট কি আমার, এখানে আমার ইংলিশ কি, এখানে আমার ইংলিশ মাই, কিন্তু এখানে মজার বিষয় আছে এখানে মাই লেখা যাবে না,
মাই মানে হচ্ছে আমার, কিন্তু এখানে মাই লেখা যাবে না, কারণ একটা প্রবলেম আছে, প্রোনাউনের প্রবলেম। এখানে হবে আই। এটা আমরা যে মাই কেন হলো না, আমার ইংলিশ মাই কেন হলো না, এখানে আই কেন হলো, সেটা আমরা প্রোনাউনের ক্লাসে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। তাহলে এখানে তোমাকে আমার ইংলিশ আই লিখতে হবে, আমি মায়ের ইংলিশ আমার ইংলিশ মাই লিখলে হবে না, ওকে। তাহলে এখানে আয়ের পরে এখানে কি লিখতে হবে, হ্যাভ। দেখো আয়ের পরে হ্যাভ, এটা নির্ধারিত। আর যদি এই দেখো সিঙ্গুলার, যদি আমি কি বলেছিলাম অক্সিলিয়ারি ভার্বের শেষে যদি সিঙ্গুলার যদি এস থাকে, মানে অক্সিলিয়ারি ভার্বের শেষে যদি এস থাকে তাহলে সাধারণত সিঙ্গুলারই হয়। তাহলে এটা হচ্ছে সিঙ্গুলারের জন্য, এটা হচ্ছে প্লুরালের জন্য, ওকে। এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরালের জন্য। তাহলে হচ্ছে আয়ের জন্য কি নির্ধারিত, হ্যাভ হবে। তাহলে আই হ্যাভ, তারপরে একটার ইংলিশ কি, ডিটারমিনার এ, ঠিক আছে। তারপরে পেন, তাহলে আই হ্যাভ এ পেন, জাস্ট হয়ে গেল। এবার কিন্তু এটা নেগেটিভ কীভাবে করবে, জাস্ট সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজের পরে একটা নট বসিয়ে দিতে হবে। তাহলে এখানে একটা নট বসিয়ে দিলেই হয়ে যাবে নেগেটিভ, আই হ্যাভ নট এ পেন, জাস্ট নেগেটিভ হয়ে গেল। ইন্টারভিউ দিয়ে কী করবে, খালি হ্যাভ হ্যাজটাকে সামনে নিয়ে আসলেই হয়ে যাবে। এখানে হ্যাভটাকে সামনে নিয়ে আসলেই হয়ে যাবে নেগেটিভ, ইন্টারগেটিভ, হ্যাভ আই এ পেন, এটা হলো নেগেটিভ। আর ইন্টারগেটিভ নেগেটিভ কীভাবে হবে, ইন্টারগেটিভ নেগেটিভ হ্যাভ হ্যাজের পরে একটা জাস্ট হ্যাভ হ্যাজের পরে একটা নট বসাতে, এটা মিস্টেক করেছি আমি, এটা হবে প্লাস একটা নট বসাতে হবে, ঠিক আছে, প্লাস। তাহলে হ্যাভ হ্যাজের পরে হ্যাভ অথবা হ্যাজ, সরি এখানে হচ্ছে হ্যাভ আই নট, এখানে কী বলেছিলাম, প্রোনাউন থাকলে নটটা পরে গিয়ে বসে, নট এ পেন, ব্যাস হয়ে গেল তিনটা রুল। হ্যালো ভিউয়ার্স, আমাদের এই তিনটা রুলস ছিল প্রেজেন্ট ইনফিনিট টেন্সে। তিনটা রুলসে আমরা একটা জাস্ট উদাহরণ প্র্যাকটিস করলাম, আরও আমরা প্র্যাকটিস করব পরবর্তী ভিডিওতে, যাতে আপনাদের এই টেন্সের টেনশন যাতে দূর হয়ে যায়। আর পরবর্তী ক্লাসে আমরা আর এই ক্লাসে স্পোকেন ইংলিশ সম্বন্ধে আর আলোচনা করলাম না বা ডিসকাস করলাম না, পরবর্তী ভিডিওতে আলোচনা করব, কারণ এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। কারণ এই স্পোকেন ইংলিশের জন্য আমরা আরেকটা ভিডিও খুব সুন্দর করে তোমাদের জন্য দেবো। ততক্ষণ সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।